উত্তর হাসানের। বিউটি পর আবার স্বাগত জানাচ্ছি। বিউটি আগে একটা কোশ্চেন কলারের কাছ থেকে একটা কোশ্চেন নিচ্ছিলাম যে উনি রিং করে বলছিলেন যে ওনার 4টা প্রপার্টি আছে কিন্তু 4টা প্রপার্টিতে কোনো মর্গেজ নাই, উনি লিমিটেড কোম্পানি যেতে যাচ্ছেন। যেহেতু মর্গেজ আমাদের 2টা সুবিধা আমরা উল্লেখ করেছি যে কি সুবিধা হচ্ছে আপনার লিমিটেড কোম্পানি গেলে যে আপনার মর্গেজ ইন্টারেস্টটা তখন এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারবেন, আর সোলটেরা বা ইনভেস্টমেন্ট ইনকাম হলে ভবিষ্যতে পারবেন না। এই কারণে আমরা লিমিটেড কোম্পানি যাচ্ছিলাম। যেহেতু আপনার কোনো ইন্টারেস্ট নাই, সুতরাং লিমিটেড কোম্পানি এই অর্থে লিমিটেড কোম্পানি যাওয়া আর না যাওয়া একই কথা। কিন্তু আরেকটা যে সুবিধা রয়ে গেছে সেটা হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্স। আপনি যে সম্পত্তিটা আপনার সন্তানকে যদি ভবিষ্যতে দিতে চান এবং তারা যদি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যায়, শেয়ার হোল্ডার ডাইরেক্টর যদি হয়ে যায়, তাহলে কিন্তু তারা অটোমেটিকলি এইটার মালিক হয়ে যাচ্ছে। এই কারণে আপনি লিমিটেড কোম্পানিতে যেতে পারেন। হয়তো আপনার কিছু কস্ট আসবে, সেটা কোম্পানি ফরমেশনের কস্ট হবে, সেটা কিন্তু ইনসিগনিফিকেন্ট, আপনি যে পরিমাণ বেনিফিট পাবেন। আমার মনে হয় আমি কোশ্চেনে আনসার দিতে পারছি। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। ধন্যবাদ মাহবুব ভাইকে আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইমাম হোসেন। আমি আগে বলছি ধন্যবাদ ইদ্রিস ভাইকেও। আপনাদের এই ইনফরমেশনগুলো আসলে খুবই উপকার হচ্ছেন যারা ভিউয়ার্স আছেন, ডিয়ার ভিউয়ার্স, তারাও। আপনারা বলেছেন যে নতুন প্রপার্টি কিনতে গেলে কিভাবে ট্রান্সফার করা যায় লিমিটেড কোম্পানিতে। আবার ইদ্রিস ভাই উনিও বলেছেন যে এক্সিস্টিং প্রপার্টি কিভাবে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করা যায়। আমার এইখানে আপনি অনেকবার প্রসিজিওর সম্পর্কে বলছিলেন। একটা টার্ম আপনি বলছেন যে স্টাম্প ডিউটি পে করতে হয়, তাই না? তো আমার যা মানে একটা কোশ্চেন ছিল যে কি পরিমাণে স্টাম্প ডিউটি পে করতে হয়, আই মিন ক্যালকুলেশনটা কিভাবে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ ইমাম সাহেব। আসলে ইদ্রিস সাহেব না, এবার আমি হাসান সাহেবকে দিচ্ছি। উনি অনেক চুপচাপ বসে আছে, একা একা হাসতেছেন আর কি। আপনার কি পরিমাণ স্ট্যাম্প পে করতে পারে কি, জাস্ট ব্যান্ডগুলো যদি বলতে পারেন। আচ্ছা, স্ট্যাম্প ডিউটিটা এখন 2016 এপ্রিল থেকে যেটা করছে গভর্নমেন্ট, দুইটা ব্যান্ডে ভাগ করছে। একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে বাই টু লেট, মানে সেকেন্ড বায়ার যারা হবে। সো যা স্ট্যান্ডার্ড, যেটা 0 থেকে 125 পর্যন্ত, এটা 0% রেট, কোনো কিছু পে করতে হবে না। বাট যেটা হচ্ছে যে সেকেন্ড বায়ার, তাদের জন্য 3% রেটে পে করতে হবে। 125 থেকে 250 পর্যন্ত, 50,000 পর্যন্ত এটা 2%। আর সেকেন্ড বায়ারদের জন্য এটা হচ্ছে 3% এক্সট্রা অ্যাড হবে, এটা 5%। 250 থেকে 925 পর্যন্ত এটাতে যাবে 5%। আর সেকেন্ড বায়ারদের জন্য এটা 8% হবে। আর 925 থেকে 1.5 মিলিয়ন পর্যন্ত যেটা, এটা 10% দিতে হবে ফার্স্ট বায়ারদের জন্য। সেকেন্ড বায়ারদের জন্য দিতে হবে এটা 13%। আর 150-র উপর যখন হবে, মিলিয়নের উপর হবে, তখন এটাকে আপনাকে দিতে হবে 12%। আর সেকেন্ডের জন্য দিতে, মানে সেকেন্ড বায়ারদের জন্য দিতে হবে হচ্ছে 15%। আসলে রেটটা আপনি আসলে গুগল মিয়াকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন আর কি, অসুবিধা নাই। তো পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। ধন্যবাদ মাহবুব ভাই। যদিও আমার প্রশ্নটা অনেকবারই এখানে চলে এসেছে ইনহেরিটেন্স ট্যাক্সের ব্যাপারটা, তবুও আমার মনে হচ্ছে যে আরও যদি একটু ক্লিয়ার হতে পারতাম লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে ইনহেরিটেন্স ট্যাক্সটা আছে এবং সেটার ক্ষেত্রে লাভটা কি এবং কীভাবে এই পার্সেন্টেজটা এবং কীভাবে এটা আসবে, যে কতটুকু আমি যদি সন্তানকে দিয়ে দিতে চাই আমার প্রপার্টি, সেক্ষেত্রে এটা তারা পরবর্তীতে কত দেবে, কারণ এমনিতে তো এটা 40%, বাট এটা কীভাবে রিডিউস হবে বা কি, সেই লাভগুলো যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করতেন। ইনহেরিটেন্স ট্যাক্সের কোনো রেট কখন চেঞ্জ হয় না, এটা 40%, এটা কখনই চেঞ্জ হয় না। এটা যে ব্যান্ডে থাকুক না 40% তাকে পে করতে হবে। কিন্তু সব কিছু আমরা কভার করলে একটা বিষয় বোধহয় আমি ক্লিয়ার করতে পারিনি, হয়তো সময়ের অভাবে বা মনে ছিল না। সেটা হচ্ছে আপনি মনে করেন যে শেয়ার হোল্ডার ওই কোম্পানি, মানে আপনি আসলে প্রপার্টি মালিক, কোম্পানি মালিক মানে আপনার প্রপার্টির মালিক আপনার। সেই কোম্পানিটার আপনার শেয়ারের ভ্যালু হচ্ছে মাত্র 1 পাউন্ড, কিন্তু প্রপার্টি ভ্যালু হচ্ছে মনে করেন যে 400,000 বা $500,000। ওকে, আপনি 1 পাউন্ডের শেয়ার হোল্ডিংয়ে কোম্পানি ওন করতেছে $500,000 প্রপার্টি। এখন আপনার ছেলেকে প্রপার্টিটা দিয়ে দিতে চাচ্ছেন, তার মানে আপনার ছেলেকে আপনি শেয়ার দিয়ে দিবেন, তাই না? শেয়ার দেওয়ার মাধ্যমে সে প্রপার্টি মালিক হয়ে যাচ্ছে। এখন তাকে যদি 1 পাউন্ডের শেয়ার দিয়ে দেন, তাহলে কোনো ধরনের গেইন ট্যাক্স নাই, কারণ আপনি শেয়ার বিক্রি করতেছেন যে দামে, শেয়ারটা মার্কেট ভ্যালু সে দামে বিক্রি করতেছে। কিন্তু সে শেয়ারটা যদি আপনার ছেলের কাছে 100,000 পাউন্ডে বিক্রি করেন, প্রপার্টি ভ্যালু কিন্তু $500,000, আপনি 100,000 পাউন্ডে বিক্রি করতে পারেন, আপনার ছেলে বা যে কোনো ব্যক্তিকে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে শেয়ারের
গেইন করতেছেন 1 পাউন্ডের শেয়ার 100,000 পাউন্ড, এখানে একটা গেইন ট্যাক্সের ইস্যু আসবে আপনার ব্যক্তিগত, এটাই। কিন্তু তার কোনো ব্যাপার না, সে 100,000 পাউন্ড যেভাবে পে করবে সেটা আপনাকে পে করবে, সেটা আপনার প্রাইভেটলি পে করবে মনে করেন। এইটা হচ্ছে একটা জিনিস আমার ক্লিয়ার করা হয়তো করা হয় নাই, আমি মনে হয় বাকি সব কিছু কভার করতে পারছি। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আমার কোশ্চেনটি হচ্ছে, নিজের প্রপার্টি যদি লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করি সেক্ষেত্রে কেন সিজিটি পে করতে হবে? কেন সিজিটি পে করতে হবে ইদ্রিস সাহেব? হ্যাঁ, সিজিটির কথা আমরা আগে থেকেই বলতেছিলাম। এটা হচ্ছে সিজিটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ইন এ সেন্স আপনাকে পে করতে হবে। ফার্স্ট থিংস আমি বলছি আপনাকে পে করতে হবে। কেন পে করতে হবে? কারণ আপনি একটা এন্টিটি, আপনার কোম্পানি আরেকটা আলাদা। আপনি কিসের উপরে পে করবেন? যেই দামে আপনার প্রপার্টি কিনেছিলেন আর যেই দামে বিক্রি করতেছিলেন তার ডিফারেন্স ভ্যালু থেকে বিক্রি করতে যে খরচগুলো হবে এগুলো বাদ দিয়ে এর উপরে সিজিটি পে করবেন। বাট আমরা একটা জিনিস অ্যাকাউন্টেন্টরাও এখন এটা স্টাডি করতেছি, এটা টেস্টিং পিরিয়ডে আছে। একটা ব্যাপার হচ্ছে আপনি যেই দামে সম্পত্তিটা কিনলেন সেই দামে যদি কোম্পানিকে ট্রান্সফার করেন তাহলে আপনার এখানে গেইন হলো না বলে গেইন ট্যাক্স হলো না। কিন্তু এই ক্ষেত্রে HMRC সহজে মেনে নিতে চাইবে না। সে এই ক্ষেত্রে আপনি যখন কোম্পানি যেই দিন সম্পত্তিটা বিক্রি করবে সেই দিন গেইন ট্যাক্স হবে, এটা একটা আর্গুমেন্ট আসতে পারে। কিন্তু HMRC বলবে আমি এখন আমার ট্যাক্স দরকার, 10 বছর পরে আপনি বিক্রি করবেন তখন না। কিন্তু এখানে একটা আর্গুমেন্ট হচ্ছে, এটার আরেকটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ইনকর্পোরেশন রিলিফ। কিভাবে এফেক্ট হবে এটার অনেকগুলো আছে, এটা এখনো টেস্টিং পজিশনে। কারণ যেহেতু আপনি যে সম্পত্তির মালিক ছিলেন এবং নিউ কোম্পানিতে আপনি শেয়ার হোল্ডার, তাও আপনি মালিক, এক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে। শুধুমাত্র 2013-এ মিস্টার রামসি তার সম্পত্তিকে এভাবে কনভার্ট করার পরে HMRC তার বিরুদ্ধে কেস করেছিলেন এবং সেই কেসে লোয়ার কোর্ট থেকে মিস্টার রামসি জিতেন নাই, কিন্তু হায়ার কোর্ট ওনাকে বলছে না, এটা উনি রাইট আছে। এখানে অনেকগুলো কন্ডিশন আছে। গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন হচ্ছে যে নিউ কোম্পানি যেটা আপনি ক্রিয়েট করবেন সেখানে অ্যাজ এ শেয়ার হোল্ডার ওইখানে আপনি ফুল টাইম অ্যাটলিস্ট 20 আওয়ার্স প্লাস আপনি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কাজ করবেন। এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা হবে না বলে তারা বলেছে। তার মধ্যে আমি এখন বলতে চাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি যেই দামে আপনি প্রপার্টি কিনেছেন সেই দামে যদি কোম্পানিতে ট্রান্সফার করেন সুতরাং গেইন হলো না বলে গেইন ট্যাক্স হলো না। আরেকটা জিনিস হচ্ছে আপনি ওই নিউ কোম্পানির আপনি শেয়ার হোল্ডার হবেন এবং শেয়ার হোল্ডারে এখানে এজ এমপ্লয়ি হিসাবে আপনি ডেডিকেশন থাকবেন। তাহলে বোঝা যাবে যে আসলে আপনি কোম্পানি করেছেন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য না, কোম্পানি করেছেন নিজের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য। এইটাই মিস্টার রামসি এবং HMRC ভার্সেস যে কেসটা হয়েছিল 2013-এ তারা অ্যাড করেছে এবং এই অ্যাডের কারণে তারা এখানে ইনকর্পোরেশন রিলিফ দিয়েছেন। আমি মনে বুঝাতে পেরেছি। জি, ডেফিনেটলি যে সিজিটি কেন পে করতে হবে, কারণ গেইন হলেই ট্যাক্স পে করতে হবে, সেটাই স্বাভাবিক। সেখানে এখন কিভাবে উনি একটা কথা বলছে, একটু যদি আমি অ্যাড করতে পারি, যে ট্যাক্স অফিস মানবে কি মানবে না সেটা কিন্তু এখনও আমরা জানি না, কারণ এই জিনিসটা খুবই নতুন। কারণ ট্যাক্স অফিস তো বলতে পারে যে তুমি তো আসলে 100,000 প্রপার্টি, তুমি আবার 100,000 প্রপার্টিতেই 10 বছর আগে 100,000 পাউন্ডে কিনছো প্রপার্টি, সেটা আজকে ভ্যালু হচ্ছে তোমার $500,000 পাউন্ড। তুমি কেন 100,000 পাউন্ডে তুমি লিমিটেড কোম্পানি গেছে বিক্রি করতেছো, তুমি তো এখানে 400,000 পাউন্ড গেইন করলে সেটা ট্যাক্স কেন পে করবে না? কারণ আমি এখন ট্যাক্স চাই, আমি বাকির নাম ফাঁকি মনে করতেছি। সুতরাং আমি ভবিষ্যৎ যাই না, আমি এখন তোমার কাছে পয়সা পাবো, এখন পে করবে। 4 বছর বা যখন বিক্রি করবে 10 বছর পরে, তখন আমি তোমার কাছে ট্যাক্স যেটা পরে বিবেচনা করবো। এটা তাদের আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু অনেকে করতেছে এবং এটা টেস্ট পিরিয়ডে আছে, দেখা যাক কি হয়। এটা যদি অ্যালাউ করে তাহলে অনেকে কিন্তু সহজে লিমিটেড কোম্পানিতে প্রপার্টি ট্রান্সফার করতে পারবে উইদাউট ক্যাপিটাল গেইনস ট্যাক্স। ফ্যান্টাস্টিক নিউজ হবে সেটা। তো পরবর্তী কোশ্চেনটা যাওয়ার আগে ফারুক সাহেবের উনি গতকালকে কোথায় বসে আড্ডা দিতেছিলেন, যে একজন জিজ্ঞেস করছিল যে উনি একটা প্রপার্টি কিনছেন কিন্তু সেটা মর্গেজ পে করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তো উনি যদি বাসায় রুম ভাড়া দেয় আর কি,
তাহলে ওনাকে কিভাবে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে কিনা। ইয়েস, এটাকে আমরা বলি যে রেন্ট এ রুম রিলিফ, যে আপনার প্রপার্টি, আপনি যে বাসায় থাকবেন, কথা হচ্ছে কিন্তু কন্ডিশন হচ্ছে থাকতে হবে আপনার বাসাতে, সেই বাসাতে যদি একটা রুম আপনি ভাড়া দেন এবং যদি থাকেন, আপনি 7,500 পাউন্ড পর্যন্ত উপার্জন করতে পারবেন, সেই রেন্টাল ইনকাম নিতে পারবেন উইদাউট ট্যাক্স, কিন্তু ডিক্লেয়ার দিতে হবে ট্যাক্স অফিসে। আর আপনি যদি না থাকেন তাহলে সিম্পলি আপনি আইনের ভিতর পড়ে যাচ্ছেন, এটা আপনার ইনভেস্টমেন্ট ইনকাম। এটা আপনার ইভেন যদি আপনার অন্য প্রপার্টি নাও থাকে, এটাই একমাত্র প্রপার্টি হয় কিন্তু আপনি থাকেন না, ইট উইল বি স্টিল কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট প্রপার্টি, এবং সেক্ষেত্রে আপনাকে নর্মাল ওয়েতে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার দিতে হবে, এক্সপেন্স ক্লেম করে যে ট্যাক্স পে করতে হবে, সেটা আপনি সোল ট্রেডে যান বা ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে ডিক্লেয়ার দেন, অথবা লিমিটেড কোম্পানিতে যান। সুতরাং যদি কেউ, এই কথাটা অবশ্য অনেকেই জিজ্ঞেস করছে যে আমার একটা মাত্রই প্রপার্টি তবুও আমার ডিক্লেয়ার দিতে হবে কেন? হ্যাঁ, দিতে হবে, কারণ এইখান থেকে আপনি রেন্টাল ইনকাম পাচ্ছেন, এই কারণে। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। থ্যাংক ইউ মাহবুব ভাই। আমার কোশ্চেন হচ্ছে, লেট প্রপার্টি ক্যাম্পেইন কি এখনো চালু আছে? এটা আমি একটা গুড নিউজ দিব, আবার সাথে সাথে একটু ওয়ার্নিংও দিয়ে দিব। সেটা হচ্ছে এটা চালু আছে কিনা বলেন, তো আমি ওয়ার্নিংটা পরে দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, লেট প্রপার্টি ক্যাম্পেইন এটা এখনো চালু আছে। যখন এটা শুরু হয়েছিল তাদের টার্গেট ছিল যে 18 মান্থ পর্যন্ত এটা ওপেন থাকবে, বাট এই ক্যাম্পেইনটা এত সাকসেসফুল হয়েছে যে গভর্নমেন্ট এটা এখনো চালু রাখছে। সো ওয়ার্নিংটা মামবাই দিয়ে দেন এটা তাহলে। ওকে, চালু আছে, এবং উনি কি, আপনি কি বলছেন যে কত দিনের জন্য ওরা প্ল্যান করছিল চালু রাখবে? 18 মান্থের জন্য। 18 মান্থের জন্য চালু থাকবে। 18 মান্থ 2014 এর সেপ্টেম্বর থেকে 18 মান্থ কি এখনো বাকি আছে? অনেক আগেই পার হয়ে গেছে। তো যে কোনো সময় ঘন্টা বাজতে পারে ভাই। সুতরাং যদি প্রপার্টি ইনকাম ডিক্লেয়ার না করে থাকেন, স্টিল টাইম। এটা লেট প্রপার্টি ক্যাম্পেইন জিনিসটা কি, হয়তো আপনি কোশ্চেন করছেন, আমরা অলরেডি কয়েকটা প্রোগ্রাম করছি, তবু একটু 1-2 সেন্টেন্স যদি এক্সপ্লেন করতে পারি। যারা প্রপার্টি ইনকাম ডিক্লেয়ার দেন নাই তাদেরকে গভর্নমেন্ট একটা অ্যামনেস্টি ঘোষণা করছে যে তোমরা যদি ডিক্লেয়ার দেও তাহলে তোমাদেরকে ট্যাক্স ঠিকই পে করতে হবে, কিন্তু যে ট্যাক্সের উপর যে পেনাল্টিটা হবে সেটা হয়তো তোমাদেরকে রিডিউসড রেটে তোমাদেরকে চার্জ করব। তার মানে যদি তারা আপনার কাছে আসে, কালকে আসে যদি চিঠি পান, দরজা খোলার পরে একটা ব্রাউন অ্যান্ড ব্লাবের চিঠি পান যে আমরা জানতে পারছি তোমার এখানে প্রপার্টি ইনকাম পাও যেটা ডিক্লেয়ার দেও নাই, এই চিঠিটা যদি আপনি ডিক্লেয়ার দেওয়ার আগে পান, তার মানে আপনাকে আপ টু 100% পেনাল্টি চার্জ করতে পারে। তার মানে আপনি যদি 1 বছরে যদি আপনার ট্যাক্স লাইবিলিটি হয় 2000 পাউন্ড, আপনাকে আরো 2000 পাউন্ড পেনাল্টি চার্জ করতে পারে। আপনি যদি 5 বছর প্রপার্টি ভাড়া দিয়ে থাকেন, তাহলে 5 দুগুণা 10,000 পাউন্ড আপনাকে পেনাল্টি পে করতে হবে, কিন্তু এটা আপ টু 10,000 পাউন্ড পেনাল্টি পে করতে হবে। আর যদি লেট প্রপার্টি ক্যাম্পেইনে জয়েন করেন, মানে আপনি সারেন্ডার করেন যে আমি এতদিন ভাড়া দিচ্ছি কিন্তু আমি ডিক্লেয়ার দেই নেই, সুতরাং আমি ডিক্লেয়ার দিব, এখন আমাকে একটু কনসিডার করো, সেই ক্ষেত্রে আপনাকে রিডিউসড রেটে পেনাল্টি পে করার সুযোগ দিবে। সুতরাং আমি মনে করি যে ওয়ার্নিংটা হচ্ছে এইটাই যে ইয়েস, এখন পর্যন্ত আছে, ইভেন এই বছর আমরা এটা কানা ঘোষা শুনতেছি, কোনো পাবলিশড না, যে এই বছর এটা বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই সুযোগটা হারাবেন না, কারণ এই গভর্নমেন্টের কাছে কিন্তু এই দেশে প্রতিটা ল্যান্ডলর্ডের ডেটাবেস চলে গেছে এখন। ওকে, পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। জি, বাই টু লেট প্রপার্টি বিজনেসে পার্সোনাল সোল ট্রেডার্স অথবা লিমিটেড কোম্পানির এর কোডটা আপনারা সাজেশন করেন আর কি, আপনাদের সাজেশনটা করতে। রাইট, এটা তো একদম সামারি বলার মতো অবস্থা। তো যারা প্রোগ্রাম দেখতেছেন তারা কিন্তু অলরেডি আনসার পেয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ কিন্তু আমার মুখ ফুটে বলিনি। ওকে, মুখ ফুটে বলার আগে আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা ভালো, সাসপেন্সটাও থাকলো। কিন্তু এই মুহূর্তে একটা কলার আসছে, কলটা নিব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, ভালো। আচ্ছা, আমি মাহবুব ভাইয়ের সাথে কথা বলছি। জি জি জি, বলেন। আচ্ছা, আমরা তো ট্যাক্স রিটার্ন আমি
করলেছি আপনার 2016 এইটা বুঝছেন নি? জি তাই আমি পরে আরেকটা চিঠি পাইলাম আপনার গত কয়েকদিন আগে যে আমি 2016 ট্যাক্স রিটার্ন দেই নাই। তো পরে আপনার জানি না তারা চিঠিটা কিতা লাগি দিল, আবার ডিফারেন্ট ইউটিআর নাম্বার বা ট্যাক্স রেফারেন্স এটা ডিফারেন্ট আমার আগরটা থাকি। রাইট, আপনি লাইনে থাকেন, কারণ এটা আমার একটা ইম্পর্টেন্ট কল। কারণ আজকে আমি সকালে, আমি সত্যি কথা ঘুম থেকে উঠছি একটু লেটে, এবং ঘুম থেকে উঠে ফার্স্ট কল যে রিসিভ করছি, একজন আমার ক্লায়েন্ট রিং করছে, ভেরি সিমিলার কোশ্চেন করছে। আপনাকে যে চিঠিটা পাইছেন এখানে কি বলছে যে ট্যাক্স রিফান্ড দেওয়া হবে আপনাকে? যে তারা পেনাল্টি করতে আর কি, যে আমার 100 পাউন্ড যে তুমি 2016 এইটা দেও নাই। ওকে, তাহলে এটা কারেক্ট লেটার হইতে পারে। সেটা হচ্ছে 100 পাউন্ড যে পেনাল্টিটা, সেই পেনাল্টিটা আপনার এই কারণে আসবে যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে থাকেন। আপনি বলতেছেন 15-16 ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, আমি জানি না আপনার কে ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে, আপনার অ্যাকাউন্টেন্ট না আপনি নিজে জমা দিচ্ছেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন ট্যাক্স অফিসে হাতে সেই ট্যাক্স রিটার্ন পৌঁছে নাই। না, আমার অ্যাকাউন্টেন্ট তাই না আপনার অনলাইনে একটা ছাড়ি দিছেন এবং প্রমাণও আছে। এরপরে আমি যে যদি আপনার প্রমাণ থাকে তাহলে আপনি লেটার নিয়ে আপনি অ্যাকাউন্টেন্টের কাছে যাইতে হইব, যাই আপনি এটা এক্সপ্লেইন করতে হইব যে লেটার পাইলাম কি কারণে, যদি জমা দেওয়া হয়ে থাকে সে এক্সপ্লেইন করতে পারবে আপনারে। জি, তারা অনলাইনে থাকবেন যে যদি জমা দেওয়া থাকে তা পেনাল্টি পে করতে হইব না। একটা হইতে পারে ডিফারেন্ট ইউটিআর নাম্বার কইছেন, অনেক সময় ট্যাক্স অফিস ভুলে একজনে দুইটা ট্যাক্স ইউটিআর নাম্বার ইস্যু করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এইটা তারা ক্যান্সেল করে দিব তাদের রিং করলে। আপনি অ্যাকাউন্টে এটা ডিল করতে পারবো আশা করি। ওকে ওকে ভাই, আমাদের আসলে টাইম আপ হয়ে গেছে। ওই সাসপেন্সটা রাখার কথা ছিল যে লাস্ট মুহূর্তে আপনাদের কি বলে আপনার সোল ট্রেডার দ্য ইনভেস্টমেন্ট ইনকাম নাকি লিমিটেড কোম্পানি, আমরা আসলে কয়েক মিনিট আছে, আমরা একটু ডিসকাশনের মাধ্যমে এটা শেষ করে দিতে চাচ্ছি। যে ইনভেস্টমেন্ট ইনকামের মাধ্যমে আমরা নর্মালি আজ পর্যন্ত ডিক্লেয়ার দিয়ে আসতেছিলাম এই ইনকাম, এ থেকে এক্সপেন্সগুলো বাদ দেওয়া পরে যে ইনকাম যেটা নেট প্রফিট থাকবে সেটার উপর আমরা ট্যাক্স পে করব। আর সোল ট্রেডার হচ্ছিল আমি আমার প্রপার্টি ইনকামটাকে আমি একটা বিজনেসে পরিণত করতেছি। বিজনেস করলে কি করতে হয়, আপনি এখানে কাজ করবেন, আপনি কাউকে এমপ্লয়ি নিতে পারেন, আপনি টাইম দিবেন, সেই অনুসারে আপনি ইচ্ছা করলে কাউকে বেতন দিতে পারেন যে এখানে কাজ করবে, আপনি নিজে রেন্ট কালেকশনের জন্য সময় দিতে পারেন, আপনার রিপেয়ারের কাজগুলো আপনি দেখাশোনা করতে পারেন, এবং সেটা সাধারণত অ্যাকসেপ্ট করবে এবং জাস্টিফাই করতে পারবেন যদি আপনার মোর দেন ওয়ান প্রপার্টি থাকে, অনেকগুলো প্রপার্টি থাকে, তাহলে আপনি সোল ট্রেডার হিসেবে যাইতে পারেন। এটা ডিপেন্ড করে ভাই অনেক সময় যে তাদের পার্সোনাল সার্কামস্ট্যান্সের উপর, ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সের উপর। এখন কারো যদি ইনকাম অনেক বেশি থাকে, লাইক তার বেসিক রেট অলরেডি সে করে ফেলছে, তার ইনকাম অনেক হাই রেটে সে পে করতেছে, এই ক্ষেত্রে তার বেটার হচ্ছে তার লিমিটেড কোম্পানিতে যাওয়া। আর যদি তার ইনকাম না থাকে, সো সে যদি পার্সোনাল ইনভেস্টমেন্ট প্রপার্টি করে, সো সে আপ টু 11,500 পর্যন্ত সে ইউজ করতে পারতেছে। সো এটা সোলে ডিপেন্ড করতেছে তাদের পার্সোনাল সার্কামস্ট্যান্সের উপর যে কী হবে তাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি। জি, আর লিমিটেড কোম্পানি বর্তমান যে আইনে যদি মর্গেজ থাকে, ইনহেরিটেন্সের কথাগুলো ভাবেন এবং এক্সপেন্সগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে লিমিটেড কোম্পানি হচ্ছে আমাদের জেনারেল অ্যাডভাইস হচ্ছে যদি মর্গেজ থাকে, এই কন্ডিশনগুলো থাকে, লিমিটেড কোম্পানি হবে বেস্ট। এটা হচ্ছে আমাদের বলতে গেলে আজকে এই প্রোগ্রামের সামারি বলবো যে কোনটা বেস্ট হইতে পারে, ইট ডিপেন্ডস, কিন্তু আমরা বলবো যে লিমিটেড কোম্পানিটাই বেটার হবে। আমাদের প্রোগ্রাম এখানেই শেষ, শুধু একটা কথা বলে শেষ করব যে এই প্রোগ্রামটা মাধ্যমে আমাদের অ্যাকাউন্টেন্সি মাহবুব মুর্শিদ প্রোগ্রামে 4 বছর পূর্তি হচ্ছে। এই কারণে আমরা একটু ভিন্ন ধরনের একটা জিনিস আনতেছি, সেটা হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটা পাক্ষিক করতেছি এবং সেই সাথে বাকি যে 2টা সপ্তাহ থাকবে মাসের বা 2 সপ্তাহ পরে, সেটাতে আমরা অ্যাকাউন্টেন্সি আপডেটসের উপর প্রোগ্রাম করব। সেটা লাইভ প্রোগ্রাম থাকবে না, কিন্তু সেখানে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, যেটাতে আমি আমার সাথে একজন হয়তো কলিগ থাকবে। আমরা এখনও প্রোগ্রামে এটা সেট করতেছি এবং সেটা আমাদের 16 এপ্রিলে আমাদের ফার্স্ট টেলিভাইজড হবে সেই প্রোগ্রামটা। আপনারা সেই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।